বাংলা লাইব্রেরিতে আজকের গল্প চিকিৎসা সংকট। রচনা রাজশেখর বসু। রাজশেখর বসু বাংলা ভাষার অন্যতম রসসাহিত্যিক। পরশুরাম ছদ্মনামে তিনি বহু অমর সাহিত্যের সৃষ্টি করে গিয়েছেন। কেমিস্ট্রি বা রসায়ন ছিল তার প্রধান বিষয়। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সঙ্গে একসাথে বহু বছর বেঙ্গল কেমিক্যালসে কর্মরত ছিলেন। এছাড়াও তার লয়ের ডিগ্রিও ছিল। এই রসিক মানুষটির নিজের জীবন কিন্তু বড়ই কষ্টের। তার একমাত্র মেয়ের স্বামী অর্থাৎ তার জামাই সামান্য কদিনের অসুখে অতি অল্প বয়সেই মারা যান। সেই দুঃখে তার মেয়েও ওই একই দিনেই মারা যান। এর অল্প কদিন পরেই তার স্ত্রী পরলোক গমন করেন। এত কিছুর পরেও সাহিত্যে কিন্তু কখনো এক মুহূর্তের জন্যেও ছন্দপতন ঘটতে দেননি লেখক। এমনকি মৃত্যুর আগে শেষ ১.৫ বছর হৃদযন্ত্রের প্রবল সমস্যা সত্ত্বেও থেমে থাকেনি তার কলম। শুধুমাত্র সাহিত্যের কারণেই তিনি পেয়েছেন ডিলিট, রবীন্দ্র পুরস্কার, একাডেমি পুরস্কার এবং পদ্মভূষণ। শুরু করছি চিকিৎসা সংকট। সন্ধ্যা হব হব। নন্দবাবু হক সাহেবের বাজার থেকে ট্রামে বাড়ি ফিরছেন। বিডন স্ট্রিট পার হয়ে গাড়ি আস্তে আস্তে চলতে লাগলো। সামনে গরুর গাড়ি। আর একটু গেলেই নন্দর বাড়ির মোড়। এমন সময় নন্দ দেখলেন পাশের একটি গলি থেকে তার বন্ধু বঙ্কু বেরোচ্ছেন। নন্দবাবু উৎফুল্ল হয়ে ডাকলেন, বঙ্কু, ও বঙ্কু, এই দাঁড়াও, হে, আমি নাচছি। নন্দর দুই বগলে দুই বান্ডিল। ব্যস্ত হয়ে চলন্ত গাড়ি থেকে যেই নামতে গেলেন অমনি কোচায় পা বেঁধে নিচে পড়ে গেলেন। গাড়িতে একটা শব্দ উঠল এবং ঘ্যাচাং করে গাড়ি থামল। জনাকতক যাত্রী নেমে নন্দকে ধরে তুললেন। যারা গাড়ির মধ্যে ছিলেন তারা গলা বাড়িয়ে নানা রকমের সমবেদনা জানাতে লাগলেন। আহা হা, বড্ড লেগেছে। তোরা গরম দুধ পিলায় তো? দুটো পাই কি কাটা গেছে? একজন সিদ্ধান্ত নিল মৃগী। আরেকজন বলল ভিড়মি ভিড়মি। কেউ বলল মাতাল। কেউ বলল বাঙাল। কেউ বলল পাড়া গে ভূত। বাস্তবিক নন্দবাবুর মোটেই আঘাত লাগেনি, কিন্তু কে তা শোনে? লাগেনি কি মশাই, খুব লেগেছে। 2 মাসের ধাক্কা, বাড়ি গিয়ে টের পাবেন। নন্দ বারবার করজোরে নিবেদন করলেন যে প্রকৃতই কিছুমাত্র চোট লাগেনি। একজন বৃদ্ধ ভদ্রলোক বললেন, আরে মোলো, ভালো করলে মন্দ হয়। স্পষ্ট দেখলুম লেগেছে, তবু বলে লাগেনি। এই চলো চলো। এমন সময় বঙ্কু এসে পড়ায় নন্দবাবু পরিত্রাণ পেলেন। মনক্ষুণ্ণ যাত্রীগণ সহ ট্রাম গাড়িও ছেড়ে দিল। বঙ্কু বললেন, মাথাটা হঠাৎ ঘুরে গিয়েছিল নাকি? যা হোক, এই বাড়ির পথটুকু আর হেঁটে গিয়ে কাজ নেই। এই রিক্সা। রিক্সা নন্দবাবুকে আস্তে আস্তে নিয়ে গেল। বঙ্কু পেছনে হেঁটে হেঁটে চললেন। নন্দবাবুর বয়স 40। শ্যামবর্ণ, বেঁটে, গোলগাল চেহারা। তার বাবা পশ্চিমে চাকরি করে প্রচুর টাকা উপার্জন করেছিলেন এবং মৃত্যুকালে একমাত্র সন্তান নন্দর জন্যে কলকাতায় একটা বড় বাড়ি, বিস্তর আসবাব এবং মস্ত একগোছা কোম্পানির কাগজ রেখে যান। নন্দর বিয়ে অল্প বয়সেই হয়েছিল, কিন্তু 1 বছর পরেই তিনি বিপত্নিক হন। আর তারপর আর বিয়ে করেননি। মা বহুদিন মারা গেছেন। বাড়িতে একমাত্র স্ত্রীলোক এক বৃদ্ধা পিসি। তিনি ঠাকুর সেবা নিয়ে ব্যস্ত।
সংসারের কাজ ঝি চাকরেরাই দেখে। নন্দবাবুর দ্বিতীয়বার বিয়ে করতে আপত্তি নেই, কিন্তু এ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। প্রধান কারণ আলস্য। থিয়েটার, সিনেমা, ফুটবল ম্যাচ, রেস এবং বন্ধুবর্গের সংসর্গ, এতেই নির্বিবাদে দিন কেটে যায়। বিয়ের সময় কোথায়? তারপর ক্রমেই বয়স বেড়ে যাচ্ছে, এখন আর না করাই ভালো। মোটের ওপর নন্দ নিরীহ, গোবেচারা, অল্পভাষী, উদ্যমহীন, আরামপ্রিয় মানুষ। নন্দবাবুর বাড়ির নিচে সুবৃহৎ ঘরে সান্ধ্য আড্ডা বসেছে। নন্দ আজ কিছু ক্লান্ত বোধ করছেন, সেজন্যে বালাপোষ গায়ে দিয়ে লম্বা হয়ে শুয়ে আছেন। বন্ধুদের চা আর পাঁপড় ভাজা শেষ হয়ে গিয়েছে, এখন পান, সিগারেট আর গল্প চলছে। গুপিবাবু বললেন, শরীরের ওপর এত অযত্ন করো না নন্দ, এই শীতকালে মাথা ঘুরে পড়ে যাওয়া ভালো লক্ষণ নয়। নন্দ বললেন, মাথা ঠিক ঘোরেনি, কেবল এই কোচায় কাপড় বেঁধে। আরে না না, ঘুরেছিল বই কি, শরীরটা কাহিল হয়েছে। এই তো কাছাকাছি ডাক্তার তরফদার আছেন, অত বড় ফিজিশিয়ান আর এই শহরে পাবে কোথায়? যাও না, কাল সকালে একবার তার কাছে। বঙ্কু বললেন, আমার মতে একবার নেপালবাবুকে দেখালেই ভালো হয়। অমন বিচক্ষণ হোমিওপ্যাথ আর দুটি নেই। মেজাজটা একটু তিরিক্ষি বটে, কিন্তু বুড়োর বিদ্যে অসাধারণ। ষষ্ঠীবাবু মুড়িসুড়ি দিয়ে এক কোণে বসেছিলেন। তার মাথায় বালাক্লোভা টুপি, গলায় দাড়ি, আর তার ওপরে কমফর্টার। বললেন, বাপ, এত শীতে অবেলায় কখনো ট্রামে চড়ে? শরীর অসাড় হলে আছাড় খেতেই হবে। নন্দর শরীর একটু গরম রাখা দরকার। নিধু বললেন, নন্দা, মোটা চাল ছাড়ো মাইরি, সেই এক বিরিঞ্চির আমলের ফরাস, তাকিয়া, লক্কড়, পালকি, গাড়ি আর পক্ষীরাজ ঘোড়া। ইয়েতে গায়ে গত্তি লাগবে কিসে? তোমার পয়ের কি অভাব বাবা, একটু ফুর্তি করতে শেখো। হ্যাঁ, সাব্যস্ত হল কাল সকালে নন্দবাবু ডাক্তার তরফদারের বাড়ি যাবেন। ডাক্তার তরফদার এমডি, MRAS, গ্রে স্ট্রিটে থাকেন। প্রকাণ্ড বাড়ি, দুখানা মোটর, একটা ল্যান্ড, খুব পসার। রোগীরা ডেকে সহজে পায় না। 1.5 ঘন্টা পাশের কামরায় অপেক্ষা করার পর নন্দবাবুর ডাক পড়ল। ডাক্তার সাহেবের ঘরে গিয়ে দেখলেন এখনো একজন রোগীর পরীক্ষা চলছে। একজন মোটাসোটা মারোয়াড়ি খালি গায়ে দাঁড়িয়ে আছেন। ডাক্তার ফিতে দিয়ে তার ভুঁড়ির পরিধি মেপে বললেন, বাস 1.25 ইঞ্চ बढ़ गया। রোগী খুশি হয়ে বলল, নবস তো দেখিয়ে। ডাক্তার রোগীর মণিবন্ধে নাড়ির ওপর একটা মোটর কারের স্পার্কিং প্লাগ লাগিয়ে বললেন, বহুত মজে সে চল রাহা। রোগী বলল, জবান তো দেখিয়ে। রোগী হাঁ করল। ডাক্তার অপর দিকে দাঁড়িয়ে অপেরা প্লাস দিয়ে তার জিভ দেখে বললেন, थोड़ी सी कसर है, कल फिर आना। রোগী চলে গেলে তরফদার নন্দর দিকে তাকিয়ে বললেন, ওয়েল? নন্দ বললেন, আগে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কাল হঠাৎ ট্রাম থেকে কম্পাউন্ড ফ্র্যাকচার, হাড় ভেঙেছে। নন্দ আনুপূর্বিক তার অবস্থার বর্ণনা করলেন। বেদনা নেই, জ্বর হয় না, পেটের অসুখ, সর্দি, হাঁপানি নেই। খিদে কাল থেকে একটু কমেছে, রাতে দুঃস্বপ্ন দেখেছেন, মনে বড় আতঙ্ক। ডাক্তার তার বুক, পেট, মাথা, হাত, পা, নাড়ি পরীক্ষা করে বললেন, জিভ দেখি। নন্দবাবু জিভ বার করলেন,
ডাক্তার কিছুক্ষণ মুখ বেঁকিয়ে কলম ধরলেন। প্রেসক্রিপশন লেখা শেষ হলে নন্দর দিকে তাকিয়ে দেখলেন তিনি এখনও জিভ বের করেই আছেন। আপনি এখন জিভ টেনে নিতে পারেন। এই ওষুধ রোজ 3 বার করে খাবেন। নন্দ বললেন, কীরকম বুঝলেন? ভেরি ব্যাড। কি হয়েছে? আরও 3 কতক ওয়াচ না করলে ঠিক বলা যায় না, তবে সন্দেহ করছি সেরিব্রাল টিউমার উইথ স্ট্র্যাঙ্গুলেটেড গ্যাংলিয়া, আর ট্রিফাইন করে মাথার খুলি ফুটো করে অপারেশন করতে হবে, আর ঘাড় চিড়ে নার্ভের জট ছাড়াতে হবে। শর্ট সার্কিট হয়ে গিয়েছে। আগে বাঁচব তো? দমে যাবেন না, তাহলে সারাতে পারবো না। 7 দিন পর ফের আসবেন। আমার ফ্রেন্ড মেজর গোসাইয়ের সঙ্গে একটা কনসালটেশনের ব্যবস্থা করা যাবে। ভাত ডাল বড় একটা খাবেন না। এগ ফ্লিপ, বোন ম্যারো স্যুপ, চিকেন স্টু, এই সব। বিকেলের দিকে একটু বার্গেন্ডি খেতে পারেন। হ্যাঁ, বরফ জল খুব খাবেন। আর হ্যাঁ, 32 টাকা। থ্যাংক ইউ। নন্দবাবু কম্পিত পদে প্রস্থান করলেন। সন্ধেবেলা বঙ্কুবাবু বললেন, আরে আমি তখনই বারণ করেছিলুম ওর কাছে যেও না। বেটা মেরোর পেটে হাত বুলিয়ে খায়। খুলির ওপর নাকি তুরপুন চালাবেন। ষষ্ঠীবাবু বললেন, আমাদের পাড়ার তারিণী কবিরাজকে দেখালে হয় না? গুপি বললেন, না না, যদি বাস্তবিক নন্দর মাথার ভেতর ওলটপালট হয়ে গিয়ে থাকে তবে ও হাতুড়ি বদ্যির কম্য নয়, হোমিওপ্যাথি ভালো। নিধু বললেন, আমার কথা তো শুনবে না বাবা। ডাক্তারি তোমার ধাতে না সয় তো একটু কোবরেজে করতে শেখো। দরওয়ানজি দিব্যি 1 লোটা বানিয়েছে, বলো তো একটু চেয়ে আনি। হোমিওপ্যাথি স্থির হল। পরদিন খুব ভোরে নন্দবাবু নেপাল ডাক্তারের বাড়ি গেলেন। রোগীর ভিড় এখনো আরম্ভ হয়নি। অল্পক্ষণ পরেই তার ডাক পড়ল। একটা প্রকাণ্ড ঘরের মেঝেতে ফরাস পাতা, চারিদিকে স্তূপাকার বই সাজানো। বইয়ের ওই দেওয়ালের মধ্যে গল্পবর্ণিত শেয়ালের মতো বৃদ্ধ নেপালবাবু বসে আছেন, মুখে গড়গড়ার নল। ঘরটি ধোঁয়ায় ঝাপসা হয়ে গিয়েছে। নন্দবাবু নমস্কার করে দাঁড়িয়ে রইলেন। নেপাল ডাক্তার কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, বসবার জায়গা আছে, দাঁড়িয়ে কেন? নন্দ বসলেন। নেপাল জিজ্ঞাসা করলেন, শ্বাস উঠেছে? আজ্ঞে। না, রোগীর শেষ অবস্থা না হলে তো আমায় ডাকা হয় না, তাই জিজ্ঞাসা করছি, শ্বাস উঠেছে? নন্দ সবিনয়ে জানালেন তিনিই রোগী। নেপাল জানতে চাইলেন, অ্যালোপ্যাথ ডাকাত বেটারা ছেড়ে দিলে যে বড়, তোমার হয়েছে কি? নন্দবাবু তার ইতিবৃত্ত বর্ণনা করলেন। নেপাল আবার জিজ্ঞাসা করলেন, তরফদার কি বলছে? আগে বললেন আমার মাথায় টিউমার হয়েছে। টিউমার তোমার মাথায়? তরফদারের মাথায় কি আছে জানো? গোবর, আর টুপির ভেতর শিং, জুতোর ভেতর খুর, প্যান্টুলিনের ভেতর লেজ। খিদে হয়? তরফদারের না, তোমার খিদে হয়? 2 দিন থেকে আগে একেবারে হয় না। ঘুম হয় না? মাথা ধরে? মাথা কাল সন্ধেবেলা ধরেছিল। বাঁদিক? আগে হ্যাঁ। না ডান দিক? আগে হ্যাঁ। নেপাল ধমক দিয়ে বললেন, ঠিক করে বলো, বাঁদিক না ডান দিক? আগে ঠিক মধ্যিখানে। পেট কামড়ায়?
আম, সেদিন কামড়েছিল। নিধে কাবলি মটর ভাজা এনেছিল, তাই খেয়ে। পেট কামড়ায় না মোচড় দেয় সেটা বলো। নন্দ বিব্রত হয়ে বললেন, আগে হ্যাঁচড় প্যাচড় করে। ডাক্তার কয়েকটা মোটা মোটা বই দেখলেন, তারপর অনেকক্ষণ চিন্তা করে বললেন, একটা ওষুধ দিচ্ছি, নিয়ে যাও। আগে শরীর থেকে অ্যালোপ্যাথিক বিষ তাড়াতে হবে। 5 বছর বয়সে আমায় খুনে বেটারা 2 গ্রেন কুইনিন খাইয়েছিল। এখনো বিকেলে মাথা টিপটিপ করে। 7 দিন পর ফের আসবে, তখন আসল চিকিৎসা শুরু হবে। নন্দ জানতে চাইলেন, ব্যারামটা কি আন্দাজ করেছেন? ডাক্তার ভুরু কুঁচকে বললেন, তা জেনে তোমার কি 4টে হাত বেরোবে নাকি? যদি বলি তোমার পেটে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হয়েছে, কিছু বুঝবে? শোনো, ভাত খাবে না, 2 বেলা রুটি, মাছ মাংস বারণ, শুধু মুগের ডালের জুস, স্নান বন্ধ, গরম জল একটু খেতে পারো, তামাক খাবে না, ধোঁয়া লাগলে ওষুধের গুণ নষ্ট হবে। আমার দিকে দেখছো কি? ভাবছো আমি তামাক খাচ্ছি বলে আমার আলমারির ওষুধ সব নষ্ট হয়ে গেছে? সে ভয় নেই, আমার তামাকে সালফার 30 মেশানো থাকে। ফি কত তাও বলে দিতে হবে নাকি? দেখছো না দেয়ালে নোটিশ লটকানো রয়েছে, 32 টাকা, আর ওষুধের দাম 4 টাকা। নন্দ টাকা দিয়ে বিদায় নিলেন। নিধু বলছিল, কেন বাবা কাঁচা পাওয়া নষ্ট করছো? থাকলে 5 রাত বক্সে বসে থিয়েটার দেখা চলতো। ও নেপাল বুড়ো মস্ত ঘুঘু, নন্দাকে ভালো মানুষ পেয়ে জেরা করে থ করে দিয়েছে। পড়তো আমার পাল্লায় বাছাধন, কত বড় হোমিও ফাঁক দেখে নিতুম। এক চুমুকে তার আলমারি শুদ্ধ ওষুধ সাবড়ে না দিতে পারি তো আমার নাক কেটে দিও। গুপি বললেন, আজ অফিসে শুনছিলুম কে একজন বড় হাকিম ফরাক্কাবাদ থেকে এখানে এসেছে। খুব নামডাক, রাজা মহারাজারা সব চিকিৎসা করাচ্ছে, একবার দেখালে হয় না? ষষ্ঠী খুড়ো বললেন, এই শীতে হাকিমি ওষুধ? বাপ, শরবত খাইয়েই মারবে। তার চেয়ে তারিণী কবরেজ ভালো। অতঃপর কবিরাজি চিকিৎসাই সাব্যস্ত হল। পরদিন সকালে নন্দবাবু তারিণী কবিরাজের বাড়ি উপস্থিত হলেন। কবিরাজ মশাইয়ের বয়স 60, ক্ষীণ শরীর, দাড়ি গোপ কামানো, তেল মাখিয়ে 8 হাতি ধুতি পরে একটা চেয়ারের ওপর উবু হয়ে বসে তামাক খাচ্ছেন। এই অবস্থাতেই তিনি রোজ রোগী দেখেন। ঘরে একটা তক্তাপোষ, তার ওপর তেলচিটে পাটি এবং কয়েকটা মলিন তাকিয়া, দেয়ালের কোলে 2টো ওষুধের আলমারি। নন্দবাবু নমস্কার করে তক্তাপোষে বসলে কবিরাজ জিজ্ঞাসা করলেন, বাবুর কোন থেকে আসা হচ্ছে? নন্দবাবু নিজের নাম ও ঠিকানা বললেন। কবিরাজ জানতে চাইলেন, রোগীর ব্যামোটা কি? ব্যামোটা? নন্দ জানালেন তিনিই রোগী এবং সমস্ত ইতিহাস বিবৃত করলেন। মাথার খুলি সাদা করে দিয়েছে নাকি? আগে না, নেপালবাবু বলছিলেন পাথুরি, তাই আর মাথায় অস্তর করায়নি। নেপাল? সেটা আবার কেডা? জানেন না, ওই চোরবাগানের নেপালচন্দ্র রায়, MB-FTS, মস্ত হোমিওপ্যাথ। নেপলা? তাই কও? সেটা আমার ডাক্তার হলো কবে? বলি পাড়ায় এমন বিচক্ষণ কবিরাজ থাকতি ছেলে ছোকরার কাছে যাও কেন? আগে বন্ধু বান্ধবরা বললে ডাক্তারের মতটা আগে নেওয়া দরকার, যদি অস্ত্রচিকিৎসা করাতেই হয়। জন্তিবাবুরে চিনো? খুলনের উকিল জন্তিবাবু চিনো? নন্দ ঘাড় নেড়ে না বললেন। তার মামার হইল উরুস্তম্ভ, সিভিল সার্জন আসি পা কাটলে 3 দিন অচৈতন্যী, 3 দিন।
জ্ঞান হলি পর কইলেন, আমার ঠ্যাং কই? তখন ডাকও তারি নিশান রে। গেলাম, দিলাম ঠুকে এক দলা চবন প্রাস। তারপর কি হলো কও দেখি? আবার নতুন করে পা গজালো বুঝি? ওরে ও ক্যাবলা, দেখ দেখ দেখ, আরে বেড়ালে সব কটা ছাগলার দুগরে তো খেয়ে গেল। বলতে বলতে কবিরাজ মশাই পাশের ঘরে ছুটলেন। একটু পরে ফিরে এসে যথাস্থানে বসে বললেন, দাও নাড়িটা একবার দেখি। যা ভাবছিলাম তাই। ভারী ব্যামো হয়েছিল কখনো? আগে টাইফয়েড হয়েছিল অনেক দিন আগে। ঠিক ঠাউরেছি, 5 বছর আগে? না, প্রায় 7.5 বছর হলো। একই কথা, 5 দেড়া 7.5। যাকে প্রাতিককালে বমি হয়? আগে না। হয় হয়, জানতে পারো না? নিদ্রা হয়? ভালো হয় না। হবে নাই তো, উর্দু হয়েছে কি না? দাঁত কনকন করে? দাঁত আগে না। করে, জানতে পারো না? যাকে তুমি চিন্তা করো নি বাবা, আরাম পেয়ে যাবে নে, আমি ওষুধ দিচ্ছি। কবিরাজ মশাই আলমারি থেকে একটা শিশি বের করলেন এবং তার মাঝখানের ওষুধের উদ্দেশ্যে বললেন, লাফাস নে, থাম থাম। আমার সব জীবন্ত ওষুধ, ডাকলি ডাক শোনে। এই বড়ি সকাল সন্ধে একটা করে খাবা, আবার 3 দিন পরে আসবা, বুঝেছ? আগে হ্যাঁ। সাই বুঝেছ, অনুপান দিতে হবে না। শোনো, টেবা লেবুর রস আর মধুর সাথে মাড়ি খাবা। ভাত খাবা না, ওল সিদ্ধ, কচু সিদ্ধ এইসব খাবা। নুন ছোবা না। মাগুর মাছের ঝোল একটু চিনি দিয়া মাড়ি রাঁধি খাতি পারো। গরম জল ঠান্ডা করি খাবা। আগে ব্যারামটা কি? যারে কয় উদুরি, উর্দু শ্লেষাও কইতে পারো। নন্দবাবু কবিরাজের দর্শনী ও ওষুধের মূল্য দিয়ে বিমর্ষ চিত্তে বিদায় নিলেন। নিধু প্রথমে বলল, কি দাদা, বকরেজির স্বাদ মিটল? গুপি বললে, না, এইসব বাজে চিকিৎসার কাজ নয়, কোথাও চেঞ্জে চলো নন্দ। বঙ্কু বললেন, আমি বলি কি, নন্দ বেথা করে ঘরে পরিবার আনুক। এইরকম দামড়া হয়ে থাকা কিছু কাজের কথা নয়। নন্দ চিঁচি স্বরে বললেন, আর পরিবার, কোন দিন আছি কোন দিন নেই, এই বয়সে একটা কচি বউ এনে মিথ্যে জঞ্জাল জোটানো। নিধু বললেন, নন্দা, একটা মোটর গার কেন মাইরি? 2 দিন হাওয়া খেলেই চাঙ্গা হয়ে উঠবে। 7 সিটার হাডসন, সেটের কোলে আমরা তো 5 জন আছি। ষষ্ঠী খুড়ো বললেন, তাই যদি বললে, তবে আমার মতে মোটর কারও যা, পরিবারও তাই। ঘরে আনা সোজা, কিন্তু মেরামতি খরচ জোগাতে প্রাণান্ত। আজ টায়ার ফাটলো, কাল গিন্নির অম্বল শুল, পরশু ব্যাটারি খারাপ, তরশু ছেলেটার ঠান্ডা লেগে জ্বর। অমন কাজ করো না নন্দ, জেরবার হবে। এই শীতকালে কোথায় 2 দণ্ড লেপের মধ্যে ঘুমোবো মশাই, তা নয় সারা রাত প্যান প্যান ট্যাঁ ট্যাঁ। উফ বাবা। নিধু পাশ থেকে বললে, ষষ্ঠীগুড়ো যেরকম হিসেবি লোক, একটা মোটা সোটা রোয়ালা ভাল্লুকের মেয়ে বিয়ে করলে ভালো করতেন, লেপ কম্বলের খরচা বাঁচত। গুপি বললেন, যাহা 52 তাহাই 53। কাল সকালে নন্দ একবার হাকিম সাহেবের কাছে যাও, তারপর যা হয় করা যাবে। নন্দবাবু অগত্যা রাজি হলেন। হাজিজ উল মুলক বিন লোকমান নারুল্লাহ গজনফরুল্লাহ আল হাকিম ইউনানি লোয়ার চিতপুর রোডে বাসা নিয়েছেন। নন্দবাবু তেতলায় উঠলে একজন লুঙ্গি পরা ফেজধারী লোক তাকে বললেন, আসেন বাবু মশাই, আমি হাকিম সাহেবের মীর মুন্সি। কি বেমারি বলেন?
আমি লিখে হুজুরকে ইত্তলা ভেজিয়ে দেব। बीमारी की সেটা জানতেই তো আশা বাপু। तब भी कुछ तो बोलेन। नातकती, बुखार, पिल्ली, चेचक, खेक, बवासीर, रातंधी। আহা, ওসব কিছু বুঝলুম না বাপু, আমার প্রাণটা ধড়ফড় করছে। হা হা হা, তো সহি বলেন, দিল তড়পনা। মোহর এনেছেন? মোহর? হাকিম সাহাব চাঁদি ছোন না, নজরানা 2 মোহর না থাকে আমি দিচ্ছি 45 रुपया, और बट्टा 2 रुपया, और रेशमी रुमाल 2 रुपया। दरबारे जे आगे हुजूर के बंदेगी जनाब बोलबेन, उसके बाद रुमालेर ओपर मोहर रेखे सामने धरबेन। মুন্সি নন্দবাবুকে তালিম দিয়ে দরবারে নিয়ে গেল। একটা বড় ঘরে গালিচা পাতা, এক পাশে মসনদের ওপর তাকিয়া হেলান দিয়ে হাকিম সাহেব ফরাসিতে ধূমপান করছেন। বয়স আন্দাজ 55, বাবরি চুল, গোঁফ খুব ছোট করে ছাঁটা, বুক পর্যন্ত লম্বা দাড়ির গোড়ার দিক সাদা, মধ্যিখানে লাল, ডগায় নীল। পরনে শাটিনের চুড়িদার ইজের, কিংখাপের জোব্বা, জরির তাজ। সামনে ধূপদানে মুসাব্বর এবং রুমি মস্তেগি জ্বলছে। পাশে পিকদান, পানদান, আতরদান ইত্যাদি। 4-5 জন পারিষদ হাঁটু মুড়ে বসে আছে এবং হাকিমের প্রতি কথায় ক্যাবাত ক্যাবাত বলছে। ঘরের কোণে একজন ঝাঁকড়া চুলো চাপ দেড়ে লোক সেতার নিয়ে পিড়িং পিড়িং করছে এবং বিকট অঙ্গভঙ্গি করে চলেছে। নন্দবাবু অভিবাদন করে মোহর নজর দিলেন। হাকিম সামান্য হেসে আতরদান থেকে কিঞ্চিত তুলো নিয়ে নন্দর কানে গুঁজে দিলেন। মুন্সি বললেন, আপনি বাংলায় বাতচিত বলেন, আমি হুজুরকে সমঝিয়ে দিব। নন্দবাবু ইতিবৃত্ত শেষ হলে হাকিম ঋষভ কণ্ঠে বললেন, সর লাও। নন্দ শিউরে উঠলেন। মুন্সি আশ্বাস দিয়ে বললেন, ডরবেন না মশাই, জনাবকে আপনার সির দেখলান। নন্দ মাথা এগিয়ে দিলেন। নন্দর মাথা টিপে টিপে হাকিম বললেন, হড্ডি পিলপিলায় গয়া। মুন্সি বললেন, শুনেছেন, মাথার হাড় বিলকুল নরম হয়ে গিয়েছে। হাকিম তার 3 রঙা দাড়িতে আঙুল চালাতে চালাতে বললেন, সুরমা সুরখ। সাথে সাথে একজন কি যেন একটা লাল গুঁড়ো নন্দর চোখের পাতায় লাগিয়ে দিল। মুন্সি বোঝালো, আঁখ ঠান্ডা থাকবে, নিদ ভি হবে। হাকিম আবার বললেন, রোগন বব্বর। মুন্সি হাঁক দিল, এই জি বলবর, আস্তুরা লাও। নন্দবাবু হঠাৎ আঁতকে উঠে বললেন, হা হা হা, আরে তুম করতা হ্যায় ক্যা? বলতে বলতেই নাপিত চট করে তার ব্রহ্মতালুর ওপর থেকে 2 ইঞ্চি সমচতুষ্কোণ কামিয়ে দিল। আর একজন তার ওপর একটা দুর্গন্ধময় প্রলেপ লাগিয়ে দিল। মুন্সি বললেন, ঘাবড়ান কেন মশাই, এ হচ্ছে বব্বরি সিংহের মাথার ঘি, বহুত কিম্মত, মাথার হাড্ডি সখত হবে। নন্দবাবু কিছুক্ষণ হতভম্ব অবস্থায় রইলেন। তারপর প্রকৃতিস্থ হয়ে প্রচণ্ড বেগে ঘর থেকে পালিয়ে এলেন। মুন্সি পেছনে পেছনে ছুটতে ছুটতে বললেন, আরে আমার দস্তুরি। নন্দ 1টা টাকা কোনো রকমে ফেলে দিয়ে 3 লাফে নেমে গাড়িতে উঠে কোচমানকে বললেন, হাঁকাও জলদি, হাঁকাও। সন্ধ্যাবেলা বন্ধুরা এসে দেখলেন বৈঠকখানার দরজা বন্ধ। চাকর বলল, বাবুর বড় অসুখ, আজ আর দেখা হবে না। সকলে বিষণ্ণ চিত্তে ফিরে গেলেন। সমস্ত রাত বিছানায় ছটফট করে ভোর 4টের সময় নন্দবাবু ভীষণ প্রতিজ্ঞা করলেন যে আর বন্ধুজনের পরামর্শ শুনবেন না, নিজের ব্যবস্থা নিজেই করবেন। বেলা 8টার সময় নন্দ বাড়ি থেকে বেরোলেন এবং বড় রাস্তায় ট্যাক্সি ধরে বললেন, সিধা চলো,
সংকল্প করেছেন মিটারে 1 টাকা উঠলেই ট্যাক্সি থেকে নেমে পড়বেন এবং কাছাকাছি যে চিকিৎসক পান তার মতেই চলবেন, তা সে অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, কোবেরেজ, ধাতুড়ে, অবধূত, মাদ্রাজি বা চাঁদশির ডাক্তার যেই হোক। বউবাজারে নেমে একটা গলিতে ঢুকতেই সাইনবোর্ড নজরে পড়ল, ডাক্তার মিস বি মল্লিক। নন্দবাবু মিস শব্দটা বোধহয় লক্ষ্য করেননি, নতুবা বোধহয় একটু ইতস্তত করতেন। একেবারে সোজা পর্দা ঠেলে একটি ঘরের ভেতর প্রবেশ করলেন। মিস বিপুলা মল্লিক তখন বাইরে যাবার জন্যে প্রস্তুত হয়ে কাঁধের ওপর সেফটি পিন আঁটছিলেন। নন্দকে দেখে মৃদুস্বরে বললেন, কি চাই আপনার? নন্দ প্রথমটা অপ্রস্তুত হলেন, তারপর মরিয়া হয়ে ভাবলেন, দূর হোক, না হয় লেডি ডাক্তারেরই পরামর্শ নেব। বললেন, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। পেন আরম্ভ হয়েছে? পেন? পেন তো কিছু টের পাচ্ছি না। ফার্স্ট কনফাইনমেন্ট? আজ্ঞে? বলছি প্রথম পোয়াতি। নন্দ অপ্রতিভ হয়ে বললেন, না না, মানে আমি নিজের চিকিৎসার জন্যই এসেছি। মিস মল্লিক আশ্চর্য হয়ে বললেন, নিজের জন্য? ব্যাপারটা কি বলুন তো? সমগ্র ইতিহাস বর্ণনা শেষ হলে মিস মল্লিক নন্দবাবুর স্বাস্থ্য সম্বন্ধে 2-4টে প্রশ্ন করলেন। বুঝলাম। আচ্ছা, আপনার নামটা জিজ্ঞাসা করতে পারি কি? শ্রী নন্দদুলাল মিত্র। বাড়িতে কে আছেন? নন্দ জানালেন, তিনি বহুদিন বিপত্নিক, বাড়িতে এক বৃদ্ধা পিসি ছাড়া কেউ নেই। আর কাজকর্ম কি করা হয়? তা কিছু করি না, তবে পৈতৃক সম্পত্তি আছে। আচ্ছা আচ্ছা, মোটর কার আছে? না, নেই, তবে কেনবার ইচ্ছে আছে। মিস মল্লিক আরও নানা রকম প্রশ্ন করে কিছুক্ষণ ঠোঁটে হাত দিয়ে চিন্তা করলেন, তারপর ধীরে ধীরে বাঁ দিকে ডান দিকে ঘাড় নাড়লেন। নন্দ ব্যাকুল হয়ে বললেন, দোহাই আপনার, সত্যি করে বলুন তো, আমার কি হয়েছে? টিউমার, না পাথুরি, না উদুরি, না কালাজ্বর, না হাইড্রোফোবিয়া? মিস মল্লিক হেসে বললেন, কেন আপনি ভাবছেন? ওসব কিছুই হয়নি। আপনার শুধু একজন অভিভাবকের দরকার। তবে কি আমি পাগল হয়েছি? মিস মল্লিক মুখে রুমাল চাপা দিয়ে খিলখিল করে হেসে বললেন, ও ডিয়ার ডিয়ার, নো। পাগল হবেন কেন? আমি বলছিলুম, আপনার যত্ন নেওয়ার জন্য বাড়িতে উপযুক্ত লোক থাকা দরকার। কেন, পিসিমা তো আছেন। মিস মল্লিক আবার হেসে উঠলেন, বললেন, দি আইডিয়া। মাসি পিসির কাজ নয়। যাক, আপাতত একটা ওষুধ দিচ্ছি, খেয়ে দেখবেন, বেশ মিষ্টি, এলাচের গন্ধ। 1 সপ্তাহ পর আবার আসবেন, কেমন? নন্দবাবু 7 দিন পর আবার মিস বিপুল্লা মল্লিকের কাছে গেলেন, তারপর 2 দিন পর আবার গেলেন, তারপর রোজ। তারপর একদিন নন্দবাবু পিসিমাকে কাশীধামে রওনা করিয়ে দিয়ে মস্ত বাজার করলেন। 1 ঝুড়ি গলদা চিংড়ি, 1 ঝুড়ি মাটন, সেই মতো ঘি, ময়দা, দই, সন্দেশ, অনেক কিছু। বন্ধুরা খুব খেলেন। নন্দবাবু জড়িপাড় সূক্ষ্ম ধুতির ওপর সিল্কের পাঞ্জাবি পরে লাজুক লাজুক ভঙ্গিতে হাসি মুখে সকলকে আপ্যায়িত করলেন। মিস বিপুলা মিত্র এখন আর স্বামী ছাড়া অন্য রোগীর চিকিৎসা করেন না, তবে নন্দবাবু ভালোই আছেন। মোটর কার কেনা হয়েছে। দুঃখের বিষয়, তাদের সাধের সন্ধ্যের আড্ডাটি ভেঙে গিয়েছে।
শুনছিলেন চিকিৎসা সংকট, রচনা রাজশেখর বসু। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে আমি পল্লব, মিস বিপুলা মল্লিক অলকা, পোস্টার ডিজাইন প্রকৃতি। এমনই বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আমরা হাজির হব সময়ে সময়ে। আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই। আপনাদের নিজেদের পছন্দের কোনো গল্প শুনতে চাইলে তাও জানাবেন, আমরা সাধ্যমতো তা পড়ে শোনানোর চেষ্টা করব। আপনার নিজের লেখা কোনো গল্প থাকলেও পাঠাতে পারেন আমাদের ইমেলে banglalibrarybangla@gmail.com। আমাদের সীমিত ক্ষমতায় তা পরিবেশনের যোগ্য করে তুলতে পারলে আমরা সে চেষ্টাও করব। মনে রাখবেন, বাংলা লাইব্রেরির মূল লক্ষ্য হল বাংলা ভাষায় ভালোবাসা।